ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের আজকের ভিডিওতে অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তো অলরেডি চতুর্থ অধ্যায়ের উদাহরণের যে ম্যাথগুলো ছিল তো সেই ম্যাথগুলো আমরা সমাধান করছি 24 পৃষ্ঠা বা তার আগের 2-1 পৃষ্ঠা। তো আজকের ভিডিওতে আমরা অনুশীলনীর যে ডাইরেক্ট 1 থেকে 5 পর্যন্ত যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে করব। তো আজকের ভিডিওতে আমরা যতটুকু সম্ভব করব, পরের ভিডিওতে বা একাধিক ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারটা বা অনুশীলনীটা শেষ করব। তো চলো আমরা এই প্রথম যে ম্যাথটা আছে 1 নম্বরে সেই ম্যাথগুলো সমাধান করি। যে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। মানে এই যে যে তিনটা প্রশ্ন আছে 1, 2, 3, এগুলা কোনটা গাণিতিক বাক্য এবং কোনটা খোলা বাক্য সেটা তোমাকে যাচাই করতে হবে। তো অলরেডি আমরা এই সিমিলার বা এই একই নিয়মের কিছু ম্যাথ, উদাহরণের ম্যাথ সমাধান করে দিছি। তারপরও আজকের এই ভিডিওতে এই ম্যাথগুলোও করে দিব যেন তোমরা এইগুলা সঠিকভাবে বুঝতে পারো বা প্রশ্ন যেভাবেই আসুক পরীক্ষায় সেগুলো যেন তোমরা অ্যান্সার করতে পারো। তো আজকের ভিডিওর ম্যাথগুলো করার আগে তোমাদেরকে খোলা বাক্য এবং গাণিতিক বাক্য সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। যদিও বিস্তারিত ভিডিও এই চ্যাপ্টারের প্রথম ভিডিওতে আমরা খোলা বাক্য এবং গাণিতিক বাক্য কী সেগুলো নিয়ে আলোচনা করা আছে, তোমরা ওই ভিডিওটা দেখে নিও। তো আজকের ভিডিওতে একটু বলছি যে খোলা বাক্য হচ্ছে যদি কোনো বাক্য সঠিক মানে সত্য না মিথ্যা সেটা যদি যাচাই করা না যায় তাহলে সেটাকে বলা হয় তোমার হচ্ছে খোলা বাক্য। আর যদি কোনো বাক্য সত্য অথবা মিথ্যা সেটা যদি তুমি যাচাই করতে পারো, সেটা যদি বুঝতে পারো তাহলে সেটা হচ্ছে গাণিতিক বাক্য। তা এগুলো আমরা ম্যাথের মাধ্যমে আরও ক্লিয়ার হই কনসেপ্টটা। এই 1 নম্বর ম্যাথটা করব। যে 1 নম্বর ম্যাথ, 1 নম্বর ম্যাথে দেখো কী দেওয়া আছে, 9কে 7 দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে 80 হয়। তো এই বাক্যটা আগে লিখবো আমরা যে 9 গুণ হচ্ছে 9কে কত দিয়ে 7 দিয়ে গুণ করবো, 9 গুণ 7 ইকুয়াল কত, গুণফল হচ্ছে 80। তো দেখো এইখানে আমরা 9-এর ঘরের নামতা বা 7-এর ঘরের নামতা যদি আমরা পড়ি যে 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। তো দেখো 7 আর 9 তাহলে গুণ করলে হওয়ার কথা কত, 63। কিন্তু এইখানে আছে কত, এইখানে আছে 80। তার মানে এটা হচ্ছে মিথ্যা। এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা সত্য না, এটা হচ্ছে একটা মিথ্যা। এখানে যদি 63 থাকতো তাহলে ছিল এটা সত্য, আর যেহেতু 63 না আছে 80 তো মিথ্যা, আমরা সহজেই বুঝতে পারতেছি। তার মানে এটি একটি গাণিতিক বাক্য। এখানে আমরা লিখবো যে সুতরাং এটি একটি গাণিতিক বাক্য। যেহেতু আমরা সত্য না মিথ্যা সেটা যাচাই করতে পারতেছি, এটা একটা গাণিতিক বাক্য। এবং দেখো যেহেতু 80 এখানে হওয়ার কথা ছিল 63, তো গাণিতিক বাক্য যেহেতু সত্য মিথ্যা যাচাই করতে পারতেছি তাহলে এটা হচ্ছে গাণিতিক বাক্য এবং এটা হচ্ছে মিথ্যা। যেহেতু 80 এখানে হওয়ার কথা ছিল 63, এখানে লেখা আছে 80, তার মানে এটা হচ্ছে এবং মিথ্যা, মানে এই বাক্যটা হচ্ছে গাণিতিক বাক্য কিন্তু মিথ্যা। তো 2 নম্বর ম্যাথটা করব। দেখো 2 নম্বর ম্যাথে দেওয়া আছে কি যে 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। তার মানে আমরা এই বাক্যটা লিখি যে 42 বিয়োগ হচ্ছে ক সমান সমান হচ্ছে কত, বিয়োগ করলে বিয়োগফল হবে 35। তো এখন দেখো ওই যে 42 থেকে ক বিয়োগ করলে এখন এই ক এর মান কত সেটা কিন্তু আমরা জানি না। ক এর মান যে কোনো সংখ্যা বা যে কোনো অঙ্ক হতে পারে, বাট এই মানটা কত সেটা কিন্তু আমরা জানি না। তো যদি এরকম কোনো অক্ষর প্রতীক থাকে সেই ক্ষেত্রে সেটার মান, যেটার মান হচ্ছে অজানা, সেই ক্ষেত্রে এটা কিন্তু আমরা জানি না। তো এই ক্ষেত্রে এইখানে এই 42 থেকে ক বিয়োগ করলে 35 হবে না অন্য কোনো সংখ্যা হবে সেটা কিন্তু আমরা জানি না। তার মানে এটা একটা খোলা বাক্য। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এটি একটি খোলা বাক্য। আর খোলা বাক্য হওয়ার কারণ কি, এটা সত্য না মিথ্যা সেটা আমরা জানি না। তো এটা লিখে দিবা যে সুতরাং এটি একটি খোলা বাক্য, কারণটাও লিখে দেবা, কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে। যা এর মানের উপরে নির্ভর করে, যা হচ্ছে এই ক এর মানের উপরে নির্ভর করে।
তো আমরা সেটাই লিখবো যে এটি একটি খোলা বাক্য, কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, যা এর মানের উপরে নির্ভর করে, যা এর এর বলতে যা কয়ের মানের উপরে নির্ভর করে, নির্ভর করে। সুতরাং এটা সত্য না মিথ্যা সেটা আমরা জানি না। দেন দেখো 3 নম্বরে বলছে কি যে 120কে 40 দিয়ে ভাগ করলে ভাগফল 3 হয়। তো এখন আমরা বাক্যটা আগে লিখি যে 3 নম্বরে বাক্যটা আছে 120কে ভাগ করব কত দিয়ে, 120কে ভাগ করব হচ্ছে 40 দিয়ে, ভাগফল কত হবে 3 হবে। তো দেখো আমরা 120কে যদি 40 দিয়ে ভাগ করি তাহলে আসলেই কিন্তু 3 হয়। যদি আমরা এটা রাফ করে দেখি ভাগ করে, বা 40কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 40 গুণ হচ্ছে 3, দেখো এই 3 0 0 3 4 12, তার মানে 40কে যদি 120কে যদি আমরা এই 40 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগফল হচ্ছে এই 3ই পাবো। তার মানে এটা কিন্তু আমরা লিখতে পারি, সুতরাং এটি একটি কি বাক্য, গাণিতিক বাক্য। সুতরাং এটি একটি গাণিতিক বাক্য। কারণ কি এটা সত্য না মিথ্যা সেটা আমরা যাচাই করতে পারতেছি। এটা একটা গাণিতিক বাক্য এবং কি এটা সত্য, এটুকু হচ্ছে রাফ। তো এইভাবে কিন্তু তোমার যে কোনো কন্ডিশন দেয়া থাকলে তুমি সহজেই বুঝতে পারবা। যখনই দেখবা যে ক খ গ বা এক্স ওয়াই জেড বা তোমার কোনো প্রতীক এরকম আছে যে এই এই এরকম সিম্বল আছে বা এরকম সিম্বল আছে, তখনই বুঝবা এটা হচ্ছে খোলা বাক্য। আর যখন এছাড়া যা থাকবে, এই গুণ বলো, ভাগ বলো, যোগ বলো, বিয়োগ বলো, যদি কোনো সংখ্যা থেকে সংখ্যা যোগ বা বিয়োগ বা ভাগ গুণ যাই থাক, সেই ক্ষেত্রে এটা অবশ্যই গাণিতিক বাক্য হবে। কিন্তু তোমাকে সেটা এই গুণ করে বা ভাগ করে বা যোগ বিয়োগ করে দেখতে হবে যে ভাগফলের সাথে বা এই সমান চিহ্নের পরে যেটাতে সেটার সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে অবশ্যই সেটা সত্য হবে, যদি না মিলে তাহলে তোমার সেটা হবে মিথ্যা। তো এখন আমরা এর পরের যে ম্যাথগুলো আছে 2 নম্বর, সেই ম্যাথগুলো করব। দেখো 2 নম্বরে কি আছে যে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। তো এখন এই যে 1 নম্বরে দেওয়া আছে কি যে একটি ত্রিভুজের ক বাহু আছে। তো এখন ক এর মান কত সেটা তোমাকে যাচাই করতে হবে বা সেটা তোমাকে লিখতে হবে। তো আমরা দেখো 2 নম্বর করব। এখন 2 নম্বরে বলছি কি একটি ত্রিভুজের ক বাহু আছে। 2 এর হচ্ছে 1 নম্বর, 2 এর 1 নম্বর এখানে কি আছে, একটি ত্রিভুজের ক বাহু আছে। তো আমরা জানি কি যে আমরা জানি একটি ত্রিভুজের তিনটি বাহু আছে, 3টি বাহু। একটি ত্রিভুজের 3টি বাহু আছে। তো কিভাবে বুঝলাম? ত্রিভুজ বলতে আমরা কি জানি? ত্রিভুজ বলতে বুঝি যে 3টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। দেখো এই যে দেখো এইটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। তো এটা একটা কি ত্রিভুজ। এই যে দেখো এই একটা বাহু, এই যে আরেকটা বাহু, এই যে আরেকটা বাহু। তার মানে একটা ত্রিভুজের কয়টা বাহু আছে? 3টা বাহু। তো এখানে বলে দিচ্ছে যে একটি ত্রিভুজের ক বাহু আছে। সুতরাং আমরা লিখতে পারি, যেহেতু বলে দিচ্ছে যে একটি ত্রিভুজের 3টি বাহু, আমরা জানি একটি ত্রিভুজের 3টি বাহু আছে। আর ম্যাথের ভিতরে তোমাকে এখানে বলছে একটি ত্রিভুজের ক বাহু আছে, তাহলে ক এর মান কত হবে? তাহলে সুতরাং ক এর মান সমান সমান কত? 3। এটাই হচ্ছে উত্তর। যেহেতু এখানে বলেই দিছি যে একটি ত্রিভুজের ক বাহু আছে, তো আমরা জানি একটা ত্রিভুজের 3টি বাহু আছে, সুতরাং এইখানে যে 3 সেটাই হচ্ছে ক এর মান। তো এরপরে দেখো 2 নম্বর ম্যাথ, এই 2 এর 2 নম্বর। এইখানে বলছে যে ক টাকায় জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। তো একটু উদাহরণের মাধ্যমে বোঝায়। ধরো তুমি তোমার বাসার কাছে দোকানে গেলা যে আইসক্রিম কিনতে। তো একটা আইসক্রিম কিনলা হচ্ছে ধরো 20 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনলাম, তুমি নিয়ে গেছো 50 টাকা। তো 50 টাকা নিছো, তুমি 20 টাকা দিয়ে আইসক্রিম কিনছো, তাহলে তুমি ফেরত পাইছো কত? 30 টাকা। তো এখন এখানে এই যে 20 টাকার আইসক্রিম কিনলা সেটা এখানে ক দিয়ে বোঝাচ্ছে। তো যদি এরকম হয় 20 টাকার আইসক্রিম কিনলা 50 টাকা দিলা, তার মানে এই যে 20 টাকার আইসক্রিমটা কিনলাম আর তোমাকে ফেরত দিল হচ্ছে কত? 30 টাকা। তো 20 টাকা হচ্ছে আইসক্রিমের দাম, আর
30 টাকা হচ্ছে ফেরত দিল, তো এই টোটালটাই হবে 50, যেহেতু তুমি 50 টাকা নিয়ে গেছো। এভাবে করতে পারো, অথবা এভাবে লিখতে পারো যে তুমি 50 টাকা দোকানদারকে দিলাম, 50 টাকা দেওয়ার পরে সে তোমাকে সেখান থেকে তুমি হচ্ছে আইসক্রিম কিনলা হচ্ছে 20 টাকা, তার মানে 20 টাকা মাইনাস করবা। তো 50 বিয়োগ হচ্ছে 20, যে টাকার তুমি আইসক্রিমটা কিনলা, আর তাহলে এটা সমান হচ্ছে তুমি যে টাকাটা ফেরত পাবা। 50 টাকার আইসক্রিম নিয়ে গেলা, দোকানদারকে দিলা 50 টাকা, কিন্তু আইসক্রিম কিনছো 20 টাকা, তাহলে দোকানদার তোমাকে ফেরত দেবে কত? 30 টাকা। তো কন্ডিশনটা এইভাবেও লিখতে পারো। তো এইখানে যে এই তুমি 20 টাকার যে আইসক্রিমটা কিনছো, এই ম্যাথের ভিতরে সেটা বলে দিছে ক, সে মানটা বলে নাই, বলছে যে ক টাকার জিনিস কিনলা, বা এইখানে ক টাকার জিনিস কিনলা। তার মানে এখানে তুমি লিখতে পারো যে এই ক যোগ 30 ইকুয়াল হচ্ছে 50, অথবা 50 বিয়োগ ক ইকুয়াল 30, এইভাবে কন্ডিশনটা লিখতে পারো। তো এখন 2 নম্বরে দেখো, তাহলে আমরা প্রথম কন্ডিশনটা দেখি যে ক টাকার জিনিস কিনে, তার মানে যে কটা আগে লিখলাম, যে এভাবে লিখবো যে ক প্লাস হচ্ছে তোমাকে ফেরত দিছে কত টাকা, ফেরত দিছে হচ্ছে 23 টাকা। ক টাকার জিনিস কিনছো আর ফেরত পাইছো হচ্ছে 23 টাকা, আর দোকানদারকে দিছো কত? 50 টাকা। তো এইভাবে লিখতে পারো কন্ডিশনটা, এখান থেকে তুমি কয়ের মান বের করতে পারো। বা দিলাম, যেহেতু সমান সমানের আগে পরে কিছু মান আছে। তো এখন কয়ের মানটা বের করব। তো কটা আমরা বাম পাশে রাখলাম, এখন সমান সমান দিয়ে এই ডান পাশে হচ্ছে 50 আছে সেটাই লিখলাম, আর এই 23 বাম পাশে আছে যোগ আকারে, তো ডান পাশে গেলে সেটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হবে কত? 23। তো এখন তাহলে কয়ের মান হবে কত? এই 50 বিয়োগ 23, মানে 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে আমার 1 আর 2 হচ্ছে 3 আছে কত হলে 5 হবে, 2 হলে, তার মানে 27। এটাই হচ্ছে তোমার এই 2 নম্বরের উত্তর। তো এইভাবে করলেও যে উত্তর আসবে, তুমি যদি এই পরের নিয়মটা যদি ফলো করো, এই যে এইটা, সেই ক্ষেত্রে একই অ্যান্সার আসবে, যে তুমি 50 টাকার হচ্ছে দোকানদারকে দিলা, দোকানদার থেকে জিনিস কিনলা হচ্ছে ক টাকার, তাহলে দোকানদার তোমাকে ফেরত দিল কত? তোমাকে হচ্ছে 23 টাকা ফেরত দিল। তো এইভাবে করলেও কিন্তু কয়ের মান তুমি 87 পাবা। তো দেখো এই কটা চলে যাবে ডান পাশে, তার মানে 50 বিয়োগ চলে আসবে, এই 23টাকে বাম পাশে নিয়ে আসবো, তো যোগ আছে হয়ে যাবে বিয়োগ, সমান সমান এই ক বাম পাশে আছে বিয়োগ, ডান পাশে গেলে হয়ে যাবে যোগ, তার মানে কয়ের মান কিন্তু 87 তুমি পাবো। তো যেভাবেই করো একই অ্যান্সার আসবে। তুমি চাইলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারো যে ক টাকার জিনিস কিনলাম আর ফেরত পেলাম হচ্ছে 23 টাকা, তো দুইটা মিলেই তো হচ্ছে আমার টোটাল যে টাকা 50 টাকা। তো এইভাবে করে করতে পারো। তো এখন আমরা 3 নম্বরের ম্যাথগুলো করব, যে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার, সেই ক্ষেত্রে বর্গাকৃত কাগজটির পরিসীমা বের করতে হবে, এবং এরকম 3টি বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল বের করতে হবে। তো এই ম্যাথটা দেখো, করার জন্য আমাকে বর্গ জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। বর্গ হচ্ছে এরকম একটা জিনিস যার হচ্ছে 4টা বাহু সমান, এই যে 2টা বাহু, এই যে আর একটা বাহু, এই যে হচ্ছে আর একটা বাহু। দেখো এই 4টা বাহু যদি সমান হয়, তখন এটাকে বলা হবে তোমার বর্গক্ষেত্র বা বর্গ। তো এখানে তোমাকে বলে দিছে এই বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক। ধরো এই যে এইখান থেকে যে এই যে বাহুটা, এটার মান হচ্ছে ক। তো এইটার মান ক হওয়া মানে কি, এটার মানও ক। বর্গাকৃতির যে কোনো কাগজ বা কোনো আকৃতি যদি থাকে, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। তো একটা বাহু যদি ক হয়, তাহলে প্রত্যেকটা বাহুর মানই সেই কই হবে। দেখো প্রত্যেকটা বাহুর মান কত? ক। তো এখন বলে দিচ্ছে যে বর্গাকৃতি কাগজটার পরিসীমা কত, পরিসীমাটা বের করতে হবে। তো দেখো এটা হচ্ছে 3 নম্বরের 3-এর 1 নম্বর যে ম্যাথ সেটা। তো দেয়া আছে কি, বর্গাকৃত কাগজটি একটি বাহুর দৈর্ঘ্য, এটা লিখবা যে দেওয়া আছে ম্যাথের ভিতরে, এটা কিন্তু দেওয়াই আছে, যে দেওয়া আছে বর্গাকৃতির কাগজটির একটি বাহুর দৈর্ঘ্য, সমান সমান হচ্ছে ক সেন্টিমিটার। ক
একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার। তো এখন বের করতে বলছে কি পরিসীমা। তো আমরা জানি কি বর্গের পরিসীমা মানে হচ্ছে বর্গক্ষেত্র বা ত্রিভুজ যেটাই আমরা চিন্তা করি, তো পরিসীমা মানে হচ্ছে সবগুলা বাহুর যোগফল। যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে এই চারটা বাহুর যোগফল, যে এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, মানে এখানে বাহুই আছে চারটা, তো চারটা বাহুর যোগফলের সমান হবে। তো আমরা এখন লিখতে পারি সুতরাং যে দেওয়া আছে বর্গাকৃতির কাগজটির একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার। তো আমরা জানি বর্গের কয়টা বাহু আছে, যে চিত্র থেকে আমরা জানি কয়টা বাহু, বর্গের হচ্ছে চারটা বাহু আছে। আমরা জানি বর্গের চারটি বাহু আছে, চারটি বাহু আছে, এবং যেহেতু বর্গ তাহলে প্রত্যেকটা বাহু কি হবে, চারটি বাহু আছে এবং প্রত্যেকটি বাহু হচ্ছে সমান, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। সুতরাং আমরা লিখতে পারি যে বর্গাকৃতি কাগজটির পরিসীমা, বর্গাকৃতি কাগজটির পরিসীমা পরিসীমা সমান হচ্ছে সবগুলা বাহুর যোগফল। যেহেতু বর্গের ফিগার কিন্তু তোমাদেরকে এখানে এঁকে দিছি, তো এই সবগুলা বাহুর যোগফল, তার মানে এখানে আমি লিখতে পারি ক একটা বাহু, ধরো এই বাহু, তারপরে যোগ আবার এই বাহু, যোগ হচ্ছে আবার এই বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান, তার মানে চারটা বাহু মানে চারটা ক, এটার যোগফল এখানে আমি দেন হচ্ছে এটা কি সেন্টিমিটার, যেহেতু প্রত্যেকটা বাহুই তো ক সেন্টিমিটার, তো চারটা যোগ করলাম। তো এখন সমান সমান হয়, দেখো এই একটা ক এখানে টোটাল ক আছে, তাহলে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তার মানে 4 ক এত কি সেন্টিমিটার। এটাই কিন্তু উত্তর, এটাই হচ্ছে উত্তর। মানে পরিসীমা মানেই হচ্ছে যতগুলি বাহু থাকবে সবগুলো বাহুর যোগফল। দেখো এখানে চারটা বাহু আছে, তার মানে পরিসীমা মানে হচ্ছে চার বাহুর যোগফল। তো এখন যেহেতু প্রত্যেকটা বাহু সমান, তার মানে প্রত্যেকটার মানই হবে ক, যেহেতু একটা দেওয়া আছে ক, তো বাকি তিনটাও কি হবে ক। তো এই লেখাটা এখানে লিখে দেবে, যে দেওয়া আছে বর্গাকৃতি কাগজটির একটি বাহুর দৈর্ঘ্য ক, এটা কিন্তু তোমার ম্যাথের ভিতর দেয়াই আছে। তো আমরা জানি বর্গের চারটি বাহু সমান, এই দেখো এই চারটি বাহুই সমান, এবং প্রত্যেকটা বাহুর আমরা জানি প্রথমে লিখবো যে বর্গের বাহু আছে চারটা, সেই ফিগার থেকে দেখলাম চারটা বাহু আছে এবং প্রত্যেকটা বাহু সমান, মানে বর্গ মানেই হচ্ছে চারটা সমান প্রত্যেকটা বাহু। আর বর্গের বাহু আছে কয়টা, চারটা। আমরা জানি বর্গের হচ্ছে বাহু থাকবে চারটা এবং প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, সেই কথাটা এখানে লিখে দিলাম। সুতরাং বর্গাকৃতি কাগজটির পরিসীমা বলতে বোঝাবে এই চারটা বাহুর যোগফল। তো এটাই হচ্ছে তোমার এই 1 নম্বরের এই আনসার। তো এরপরে আমরা 3 নম্বর ম্যাথটা করব, 2 নম্বরটা করব। এই 3-এর 2 নম্বর, যে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত। তো এটা হচ্ছে তোমার 2 নম্বর। তাহলে আমরা জানি কি বর্গের ক্ষেত্রফল, তো এখানে বর্গাকৃতি কাগজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ক, সেটা তো আমরা জানি বা দেয়াই আছে। তো এখানে যেহেতু 2 নম্বর ম্যাথ, আমি আবার লিখে নিব যে দেওয়া আছে বর্গাকৃতির কাগজটির একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান ক সেন্টিমিটার। এটা হচ্ছে আমার দেওয়া আছে যে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার। তো আমরা জানি বর্গাকৃতির কাগজের পরিসীমার সূত্র হচ্ছে, পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল, যে আমরা জানি বর্গাকৃতির কাগজটির ক্ষেত্রফল। দেখো এই যে এর নিচে এরকম দুইটা দাগ দেওয়া মানে এই লেখাটাই এখানে হবে, বা এটার নিচে দাগ দেওয়া মানে এই লেখাটাই এখানে হবে, তার মানে বর্গাকৃতির কাগজটির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বাহু গুণ বাহু,
যে বাহু গুণ বাহু, বা এটাকে বাহু স্কোয়ারও বলা যায়, বাহু গুণ বাহু। এই যে দেখো বর্গের এই যে ফিগারটা আমরা আঁকছি, প্রত্যেকটা বাহু হচ্ছে ক, মানে একটা বাহু দেয়া আছে ক, তার মানে প্রত্যেকটা বাকি বাহুগুলো হচ্ছে ক। আর এটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু। তো এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি ক সেন্টিমিটার, তার মানে একটা বাহুর মান হচ্ছে ক সেন্টিমিটার, আবার আরেকটা বাহুর দৈর্ঘ্য সেটাও কি ক সেন্টিমিটার। তো এখন এটার সাথে এই কর সাথে আছে সেন্টিমিটার, এই কর সাথে আছে সেন্টিমিটার, তো সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে হয়ে যায় বর্গ সেন্টিমিটার। ক গুণ ক বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার হইল কোথা থেকে, এই কয়ের সাথেও সেন্টিমিটার আছে, এই কয়ের সাথেও সেন্টিমিটার আছে, তো এই দুইটা সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল। তো এইখানে একটি কথাটা লিখে দিবা, তাহলে আরও ক্লিয়ার হবে। যেহেতু আমাকে 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল বের করতে বলছে, তো আমরা জানি একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল কি বাহু গুণ বাহু, তার মানে ক গুণ ক বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে একটা বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল। এখন 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল কত হবে? সুতরাং একটির পরিবর্তে এখন লিখব 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল সমান সমান কত হবে। এখন এই যে একটির যে ক্ষেত্রফল পাইছে, 3টার ক্ষেত্রফল 3 গুণ বেশি হবে না? তো এই যে একটির যে ক্ষেত্রফল ক গুণ হচ্ছে ক, এটা হচ্ছে একটির ক্ষেত্রফল। 3টির ক্ষেত্রফল হবে কি 3 গুণ বেশি। ধরো যে তোমার ওজন হচ্ছে, ধরো কথার কথা তোমার ওজন হচ্ছে 30 কেজি ধরলাম আর কি। তো এখন তোমরা যদি 3 জন বন্ধু হও, প্রত্যেকের ওজন যদি সমান হয়, তাহলে 3 জনের টোটাল ওজন কত হবে? 30 গুণ 3, মানে একজনের যে ওজন 30 কেজি সেটাকে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে 3 জনের ওজন পাবো। তো সেম যে একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল হচ্ছে ক গুণ ক বর্গ সেন্টিমিটার। তো 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল তাহলে কত হবে? ক গুণ ক, এটা হচ্ছে একটির, এর সাথে আমরা 3 গুণ করে দিলাম, এত বর্গ সেন্টিমিটার। তো এটা আমরা ব্র্যাকেট দিয়ে আটকায় দিলাম। তার মানে এই মানটা হবে কি, এইভাবে লিখতে পারো। এই সংখ্যাটা আমরা আগে নিয়ে আসতে পারি, 3 আর ক গুণ করলে ক স্কোয়ার হয়, ক স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার। অথবা এইভাবেও লিখতে পারো 3 ক গুণ ক, যেইভাবে লিখতে পারো এত বর্গ সেন্টিমিটার। মানে এইখানে অ্যান্সার লিখলেও ঠিক আছে, এখানেও তুমি অ্যান্সার লিখতে পারো, অথবা এইভাবেও লিখতে পারো অ্যান্সার। তো কোনো সমস্যা নেই, যে কোনো একটা লিখে দিলেই হবে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 4র্থ অধ্যায়ের যে অনুশীলনীর এই 25 নম্বর পৃষ্ঠার যে অনুশীলনী ম্যাথগুলো করলাম, 4র্থ অধ্যায়ের অনুশীলনীর মানে 25 নম্বর পৃষ্ঠার 1, 2, 3 এই 3টা ম্যাথ করে দিলাম। আর পরের ভিডিওতে আমরা এই 4 নম্বর আর 5 নম্বর ম্যাথ সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওতে কথা হবে তোমাদের সাথে।